আসসালামু আলাইকুম, পালস ম্যাট্রিক্স নিউজে স্বাগতম। আমি মোহাম্মদ রায়হান। আজকের আন্তর্জাতিক সব খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে শিরোনামগুলো জানাবো, তারপর বিস্তারিত। ইরানের পক্ষে যুদ্ধে এলো রাশিয়া চীনের যুদ্ধজাহাজ। মার্কিন অনুমতি পেলেই ইরানের ব্যালিস্টিক মিসাইল ধ্বংসে নামবে ইসরায়েল। উত্তর কোরিয়ায় রণসজ্জা, হতবাক করা দৃশ্য। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রস্তুতি সম্পন্ন, বাড়ছে যুদ্ধের শঙ্কা। খামেনেইর আবু মাহাদি মিসাইল ডোবাবে মার্কিন রণতরী। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি পালস ম্যাট্রিক্স সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিক ভূ রাজনীতির দৃশ্যপটে বর্তমানে এক অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যেখানে ইরান, রাশিয়া এবং চীনের মধ্যকার কৌশলগত সম্পর্ক এক নতুন মাত্রায় প্রবেশ করেছে এবং সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে যে এই অঞ্চলে কৌশলগত অবস্থানে যোগ দিচ্ছে রাশিয়া এবং চীনের বেশ কিছু অত্যাধুনিক যুদ্ধজাহাজ, যা মূলত বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে একটি বড় ধরনের মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক রাজনীতি এবং গ্লোবাল ডিফেন্স আপডেটগুলো ফলো করেন, তারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্য এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে এই তিনটি দেশের নৌবাহিনীর যৌথ মহড়া বা মেরিটাইম সিকিউরিটি বেল্ট এক্সারসাইজ সাম্প্রতিক বছরগুলোতে বেশ নিয়মিত একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে বর্তমান বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে এই ধরনের সামরিক উপস্থিতি কেবল আর সাধারণ মহড়ার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি শক্তিশালী ভূ-রাজনৈতিক বার্তা হিসেবে কাজ করছে। বিশ্লেষকদের মতে রাশিয়া এবং চীন মূলত এই অঞ্চলে তাদের নিজস্ব অর্থনৈতিক এবং কৌশলগত স্বার্থ রক্ষা করতেই এমন অবস্থান নিয়েছে। কারণ চীনের বিশাল বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং রাশিয়ার বহুমুখী বাণিজ্যের জন্য মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলে যে কোনো ধরনের অস্থিতিশীলতা সরাসরি বৈশ্বিক সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে, যার ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম হুহু করে বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এবং এই অত্যাধুনিক যুদ্ধজাহাজগুলোর উপস্থিতির মাধ্যমে মূলত পশ্চিমা বিশ্বকে একটি প্রচ্ছন্ন বার্তা দেওয়া হচ্ছে যে আন্তর্জাতিক অঙ্গনে কোনো দেশই একা নয় এবং যে কোনো ধরনের কৌশলগত পদক্ষেপে এই নতুন মিত্রজোট একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আপনারা হয়তো ভাবছেন, এই তিন পরাশক্তির একীভূত হওয়া আমাদের দৈনন্দিন বৈশ্বিক অর্থনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে। আসলে আধুনিক বিশ্বে কোনো ঘটনাই আরেকটি নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখায় আটকে থাকে না, বরং এর অর্থনৈতিক ঢেউ এসে পড়ে বিশ্বজুড়ে। এবং রাশিয়া তাদের প্যাসিফিক ফ্লিট থেকে এবং চীন তাদের পিপলস লিবারেশন আর্মি নেভি থেকে যে ধরনের ডেস্ট্রয়ার এবং ফ্রিগেটগুলো এই অঞ্চলে পাঠিয়েছে, তা রাডার ও ডিফেন্স সিস্টেমে অত্যন্ত উন্নত, যা এই অঞ্চলের কৌশলগত সমীকরণকে পুরোপুরি বদলে দিচ্ছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, রাশিয়া, চীন এবং এই অঞ্চলের দেশগুলোর এই ত্রিপক্ষীয় কৌশলগত জোট কি ভবিষ্যতে একটি বহুমেরু বিশ্ব বা মাল্টিপোলার ওয়ার্ল্ড প্রতিষ্ঠায় সবচেয়ে বড় ভূমিকা পালন করবে, নাকি এটি কেবলই একটি কূটনৈতিক কৌশল? আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, কারণ আপনাদের বিশ্লেষণমূলক মন্তব্যগুলো আমাদের আলোচনাকে আরও সমৃদ্ধ করে তোলে এবং আমরা সবসময় আপনাদের মতামতের গুরুত্ব দিয়ে থাকি। প্রতিরক্ষা প্রযুক্তি এবং আন্তর্জাতিক কূটনীতির এক জটিল সমীকরণে দাঁড়িয়ে আছে বর্তমান মধ্যপ্রাচ্য, যেখানে উন্নত রাডার এবং ইন্টারসেপ্টার প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা একটি নতুন মাত্রা পেয়েছে এবং শোনা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেলেই এই অত্যাধুনিক প্রতিরক্ষা বলয় সক্রিয় করার মাধ্যমে সম্ভাব্য মিসাইল হুমকি মোকাবেলায় প্রস্তুত রয়েছে ইসরায়েল। আধুনিক যুদ্ধকৌশলে ব্যালিস্টিক মিসাইল এবং এর বিপরীতে ব্যবহৃত অ্যান্টি মিসাইল সিস্টেমের যে প্রযুক্তিগত লড়াই, তা সত্যিই চমকপ্রদ। কারণ একটি ব্যালিস্টিক মিসাইল যখন বায়ুমণ্ডলের বাইরে গিয়ে পুনরায় টার্গেটের দিকে ধেয়ে আসে, তখন তাকে ট্র্যাক করা এবং মাঝপথেই ধ্বংস করার জন্য অত্যন্ত সূক্ষ্ম গাণিতিক হিসেব এবং স্যাটেলাইট কমিউনিকেশনের প্রয়োজন হয়।
আপনারা অনেকেই হয়তো অ্যারো 3 বা থার্ডের মতো অত্যাধুনিক ডিফেন্স সিস্টেমের নাম শুনেছেন, যেগুলো মূলত এই ধরনের উচ্চ প্রযুক্তির হুমকি মোকাবেলার জন্যই ডিজাইন করা হয়েছে। এবং ইসরায়েলের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী হওয়া সত্ত্বেও এই ধরনের বড় পরিসরের অপারেশনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টেলিজেন্স শেয়ারিং এবং স্যাটেলাইট ডেটা অত্যন্ত জরুরি। এখানে শুধু প্রযুক্তির বিষয়ই জড়িত নয়, বরং এর পেছনে রয়েছে এক বিশাল ভূরাজনৈতিক ও অর্থনৈতিক হিসেব নিকেশ। কারণ একটি ইন্টারসেপ্টর মিসাইল ফায়ার করতে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হয়, যা যে কোনো দেশের অর্থনীতির জন্যই একটি বড় চ্যালেঞ্জ। তাছাড়া এই ধরনের কোনো ডিফেন্স অপারেশন শুরু করার আগে আঞ্চলিক আকাশসীমা এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলোর অবস্থান বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটি ভুল সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক এভিয়েশন বা যাত্রীবাহী বিমান চলাচলে মারাত্মক প্রভাব ফেলতে পারে, যা বৈশ্বিক যোগাযোগের ক্ষেত্রে একটি বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই এই অঞ্চলে তাদের মিত্রদের প্রতিরক্ষা সহায়তা দিয়ে আসছে, তবে তারা একই সাথে চায় কূটনৈতিক আলোচনার মাধ্যমে যে কোনো উত্তেজনা প্রশমিত করতে, যাতে গ্লোবাল এনার্জি মার্কেট বা বিশ্ব জ্বালানি বাজারে কোনো ধরনের নেতিবাচক প্রভাব না পড়ে। বন্ধুরা, আধুনিক বিশ্বের এই প্রযুক্তিগত প্রতিরক্ষা ব্যবস্থা এবং এর পেছনের হাজার কোটি ডলারের বিনিয়োগ সম্পর্কে আপনাদের ধারণা কি? আপনারা কি মনে করেন যে ভবিষ্যতে সামরিক শক্তির চেয়ে প্রযুক্তিগত এবং রাডার প্রতিরক্ষাই একটি দেশের মূল শক্তি হয়ে দাঁড়াবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। পূর্ব এশিয়ার ভূরাজনীতিতে সবসময় একটি রহস্যময় এবং আকর্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে উত্তর কোরিয়ার কৌশলগত সামরিক প্রদর্শনী, যেখানে বিশাল প্যারেড রাউন্ডে হাজার হাজার সেনা সদস্যের নিখুঁত কুচকাওয়াজ এবং অত্যাধুনিক প্রযুক্তির সমরাস্ত্রের প্রদর্শনী পুরো বিশ্বকে আক্ষরিক অর্থেই হতবাক করে দেয়। আপনারা যারা আন্তর্জাতিক মিডিয়া বা স্যাটেলাইট ইমেজারির মাধ্যমে উত্তর কোরিয়ার এই সামরিক মহড়াগুলোর ফুটেজ দেখেছেন, তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে কতটা সুশৃঙ্খল এবং বিশাল পরিসরে তারা তাদের প্রতিরক্ষা সক্ষমতা বিশ্বের সামনে তুলে ধরে, যা মূলত একটি মনস্তাত্ত্বিক কৌশল বা সাইকোলজিক্যাল ডেমনস্ট্রেশন হিসেবে কাজ করে। পিয়ংইয়ংয়ের বিশাল স্কোয়ারে যখন একের পর এক বিশালাকৃতির আইসিবিএম বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বহনকারী যানগুলো সারিবদ্ধভাবে এগিয়ে যায়, তখন তা কেবল একটি দেশের অভ্যন্তরীণ উৎসবের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং এটি আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে প্রতিবেশী দেশ এবং পশ্চিমা বিশ্বের প্রতি একটি সুস্পষ্ট কৌশলগত বার্তা। অনেকেই প্রশ্ন তোলেন যে অর্থনৈতিকভাবে নানা ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে থাকা সত্ত্বেও উত্তর কোরিয়া কিভাবে এত অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি এবং বিশাল সামরিক অবকাঠামো তৈরি করতে সক্ষম হল। এর উত্তর লুকিয়ে আছে তাদের রাষ্ট্রীয় নীতির মধ্যে, যেখানে প্রতিরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয় এবং দেশীয় প্রযুক্তির ওপর নির্ভর করে তারা নিরলসভাবে তাদের ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজিক্যাল সেক্টরকে উন্নত করে চলেছে। এই ধরনের রণসজ্জা বা সামরিক প্রদর্শনীর দৃশ্যগুলো স্যাটেলাইট এবং ড্রোন প্রযুক্তির মাধ্যমে গভীরভাবে বিশ্লেষণ করেন বিশ্বের বাঘা বাঘা প্রতিরক্ষা বিশেষজ্ঞরা, কারণ এই প্যারেডগুলোতেই উত্তর কোরিয়া তাদের নতুন প্রজন্মের রাডার সিস্টেম, দূরপাল্লার মিসাইল এবং অন্যান্য কৌশলগত অস্ত্র প্রথমবারের মতো জনসমক্ষে নিয়ে আসে। বন্ধুরা, আপনারা যারা ডিফেন্স টেকনোলজি এবং পূর্ব এশিয়ার রাজনীতি নিয়ে আগ্রহী, তারা কি মনে করেন যে এই ধরনের সামরিক প্রদর্শনীগুলো গ্লোবাল ডিপ্লোম্যাসিতে কোনো প্রভাব ফেলতে পারে? আপনাদের ভাবনাগুলো নিচে কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করতে পারেন। বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়ার এই ধরনের মহড়াগুলো শুধু তাদের সামরিক শক্তিই প্রমাণ করে না, বরং দেশের সাধারণ নাগরিকদের মনে একটি শক্তিশালী জাতীয়তাবাদী চেতনা তৈরি করতেও সাহায্য করে, যা তাদের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখার একটি বড় হাতিয়ার। আন্তর্জাতিক সম্পর্ক এবং বৈশ্বিক অর্থনীতির একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় হল মধ্যপ্রাচ্যে পরাশক্তিগুলোর কৌশলগত অবস্থান, এবং সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতির যে খবরটি উঠে আসছে, তা গ্লোবাল পলিটিক্সে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। আপনারা যারা বিশ্বের অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক খবরাখবর রাখেন, তারা খুব ভালো করেই জানেন যে মধ্যপ্রাচ্যে কোনো ধরনের সামরিক প্রস্তুতি বা উত্তেজনার খবর এলে সবার আগে তার প্রভাব পড়ে বিশ্ব জ্বালানি বাজার এবং শেয়ার মার্কেটগুলোতে। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তাদের বিমানবাহী রণতরী, অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তিসম্পন্ন বিমান এবং অন্যান্য লজিস্টিক সাপোর্ট যেভাবে বৃদ্ধি করেছে, তাকে বিশেষজ্ঞরা একটি কৌশলগত প্রস্তুতি বা স্ট্র্যাটেজিক রেডিনেস হিসেবে আখ্যায়িত করছেন, যার মূল উদ্দেশ্য হল নিজেদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো ধরনের আঞ্চলিক অস্থিতিশীলতা রোধে একটি শক্তিশালী ডিটেনেন্স বা প্রতিরোধ ব্যবস্থা তৈরি করা।
আধুনিক যুগে এই ধরনের প্রস্তুতি মানেই যে সরাসরি সংঘাত, বিষয়টি এমন নয়, বরং আন্তর্জাতিক কূটনীতিতে একে বলা হয় পজিশনিং, অর্থাৎ নিজের শক্তি প্রদর্শন করে অপর পক্ষকে যে কোনো আক্রমণাত্মক সিদ্ধান্ত থেকে বিরত রাখা। তবে এই ধরনের বড় পরিসরের সামরিক উপস্থিতির কারণে সাধারণ মানুষ এবং বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি হওয়াটা অত্যন্ত স্বাভাবিক, কারণ হরমুজ প্রণালী এবং লোহিত সাগরের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক আধুনিক নৌ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অপ্রতিসম যুদ্ধকৌশল বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের জগতে অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল একটি গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হয়েছে এবং প্রযুক্তিগত সক্ষমতার এই দৌড়ে ইরানের তৈরি অত্যাধুনিক আবু মাহদি নেভাল ক্রুজ মিসাইল বর্তমান প্রতিরক্ষা বিশ্লেষকদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আপনারা যারা মিলিটারি টেকনোলজি নিয়ে নিয়মিত পড়াশোনা করেন তারা হয়তো জানেন যে একটি $1000 কোটি বিশাল বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ারকে সামলাতে বর্তমানে খুব বড় কোনো নৌবহরের প্রয়োজন হয় না, বরং রাডার ফাঁকি দিতে সক্ষম একটি আধুনিক ক্রুজ মিসাইলই এই ধরনের বড় লক্ষ্যবস্তুর জন্য এক বিশাল হুমকির কারণ হতে পারে। এই আবু মাহদি মিসাইলটির রেঞ্জ বা পাল্লা 1000 কিলোমিটারেরও বেশি বলে দাবি করা হয় এবং এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার, যার মাধ্যমে এটি উড্ডয়নের পর নিজের যাত্রাপথ পরিবর্তন করতে পারে এবং অত্যন্ত নিচু দিয়ে উড়ে গিয়ে শত্রুর রাডারকে ফাঁকি দেওয়ার চমৎকার সক্ষমতা রাখে। এই ধরনের প্রযুক্তিগত অগ্রগতির কারণে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের নৌবাহিনী তাদের এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে সুরক্ষিত রাখতে ইজিস বা এইজিস কম্ব্যাট সিস্টেমের মতো অত্যন্ত ব্যয়বহুল এবং উন্নত রাডার এবং ইন্টারসেপ্টর প্রযুক্তির ওপর নির্ভর করছে। এটি মূলত প্রযুক্তি বনাম প্রযুক্তির এক স্নায়ুযুদ্ধ, যেখানে এক পক্ষ চেষ্টা করছে রাডার ফাঁকি দেওয়ার নতুন অ্যালগোরিদম তৈরি করতে, আর অন্য পক্ষ চেষ্টা করছে সেই অ্যালগোরিদমকে ডিকোড করে মাঝপথেই মিসাইলকে ধ্বংস করার জন্য CWIS বা ক্লোজ ইন ওয়েপন সিস্টেম আপডেট করতে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলেও বিষয়টি অত্যন্ত চমকপ্রদ, কারণ একটি ক্রুজ মিসাইল তৈরি করতে যে পরিমাণ অর্থ ব্যয় হয়